রমজানের শেষের দশক চলছে, সূর্যাস্তের আগের সেই মনোরম ক্ষণ। আকাশের রং যেন আগুনের মতো লাল হয়ে উঠেছে, আর মৃদু বাতাসে খেজুর গাছের পাতাগুলো দোল খাচ্ছে। গ্রামের ছোট্ট মসজিদ থেকে আজানের মৃদু শব্দ শোনা যাচ্ছে, আর দূর থেকে ভেসে আসছে গরুর গলার ঘণ্টার শব্দ। গ্রামের নিস্তব্ধতাকে মাঝে মাঝে ভেঙে দিচ্ছে। এই গ্রামটা বেশ ছোট, চারপাশে ধান ক্ষেত আর মাঝে কিছু টালির ঘর। বেশিরভাগ মানুষ দরিদ্র, দিন আনে দিন খায়, কিন্তু তাদের মন বড়, ভালোবাসার কোনো কমতি নেই। এই গ্রামেই থাকে আব্দুল শেখ। বয়স ৩৫-এর কাছাকাছি, শীর্ণকায়, পরিশ্রান্ত, ক্লান্ত মুখ, মাথায় কয়েকটি পাকা ধরা চুল, কিন্তু চোখের ভিতরে এক অদ্ভুত শান্তি, এক ধরনের ধৈর্য আর বিশ্বাসের ছাপ। সে গরিব হলেও আল্লাহর প্রতি তার বিশ্বাস অটুট। তার স্ত্রী আমিনা এক পরিশ্রমী নারী, সারাদিন সংসারের কাজ সামলে ছোট্ট ৩ সন্তানকে বড় করার চেষ্টা করছে। বড় মেয়ে আমিনা ১০ বছর বয়স, মেজ ছেলে হাসিব ৭ বছরের। সারাদিন বাবার সঙ্গে থাকতেই সে ভালোবাসে। আর ছোট মেয়ে রাইয়া প্রায় ৪ বছরের, সারাদিন মায়ের আঁচল ধরেই সে ঘুরে বেড়ায়। রমজানের মাস হলেও তাদের বাড়িতে তেমন কোনো খাওয়ার নেই। সারাদিন রোজা করে ইফতারের জন্য আজ একটু মুড়ি আর গুড় রাখা আছে, একটু পানি আর পুরনো পাতিলে রাখা কিছু চা পাতা। আমিনা উদ্বিগ্ন স্বরে বলল, আজ ইফতারে শুধু গুড় আর মুড়ি? রাইসা আর আসিফ তো খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু ভালো কিছু হলে ভালো হতো। আব্দুল যেন নিজের স্ত্রীর এই কথা শুনে মৃদু হাসল। সে হয়তো এই কষ্টের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিল। আব্দুল তার সন্তানদের দিকে তাকিয়ে দেখল। ছোট্ট রাইয়া বাবার কোলে এসে ফিসফিস করে বলল, আব্বু, আজ না খেতে দিলে কিন্তু আমি অনেক কাঁদব। আব্দুল মেয়েকে আদর করে তাকে কোলে তুলে নিয়ে বলল, বাবা, আল্লাহ আমাদের দেখছেন, তুমি একটু ধৈর্য ধরো, উনি ঠিক ব্যবস্থা করে দেবেন। ঠিক তখনই বাইরে থেকে একটি শব্দ এলো, এক গাড়ির শব্দ। গ্রামে এমন শব্দ খুব একটা শোনা যায় না, কারণ গ্রামে এমন ধরনের গাড়ি খুব একটা বেশি আসেও না। গাড়ির আওয়াজ শুনে মনে হচ্ছিল এটি মনে হয় কোনো বড় লোকের গাড়ি, কিন্তু এই গাড়ির শব্দ যেন অন্যরকম। বিশাল এক মার্সিডিজ গাড়ি এসে দাঁড়ালো ধুলো মাখা রাস্তায়, আব্দুলের বাড়ির ঠিক সামনে। পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল। এত দামি গাড়ি এখানে কেন? কার জন্য? লোকজন হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে এলো। ছোট বড় সবাই দূর থেকে তাকিয়ে দেখল। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে এক ভদ্রলোক নামলেন। বয়স প্রায় ৪০-এর কাছাকাছি, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, পরিপাটি পোশাক, চোখে কালো চশমা। তার চলন বলনে কেমন যেন একটা রাজকীয় ভাব। গ্রামের দরিদ্র মানুষদের মধ্যে দাঁড়িয়ে খুব আলাদা লাগছিল তাকে। লোকটি একটু তাকিয়ে চারপাশ দেখল, তারপর ধীরে ধীরে আব্দুলের দিকে এগিয়ে এলো। আব্দুল হতবাক, সে কিছুই বুঝতে পারছে না এই লোকটি কে, সে কেন এখানে এসেছে। লোকটি কাছে এসে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎ শক্ত করে আব্দুলকে জড়িয়ে ধরল। ভাই, চিনতে পারছিস না? আমি রমেশ, তোর ছোটবেলার বন্ধু। আব্দুল স্তব্ধ হয়ে গেল। রমেশ? সেই ছোট্ট রমেশ যার সাথে সে একসঙ্গে খেলতো, পড়তো, একই মাঠে ফুটবল খেলতো, যার সাথে সে দুপুরের গরমে গাছের ছায়ায় শুয়ে গল্প করত। কিন্তু রমেশ এত বড়লোক হলো কিভাবে? কিভাবে তার শৈশবের বন্ধু এত বছর পর হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো? গ্রামের লোকজন ফিসফিস করে বলতে লাগলো, কি ব্যাপার, এত বড়লোক হয়ে গেছে রমেশ? ওদের দুজনের মধ্যে কি সম্পর্ক? এই লোকটা কেন এসেছে এখানে? তাদের ফিসফিসানির মধ্যেই রমেশ পকেট থেকে একটি সোনার ঘড়ি খুলে রাখল। রমেশের হাতে ছিল একটি বড় সুটকেস। সে সুটকেসটি একটি চেয়ারের উপর রাখল।
ভাই, আজ আমি এখানে এসেছি তোর ধন্যবাদ জানাতে। আব্দুল কিছুই বুঝতে পারল না। ধন্যবাদ কেন? রমেশ স্যুটকেসটি খোলার সাথে সাথেই তার চোখ বড় হয়ে গেল। স্যুটকেসের ভিতর টাকা, কমপক্ষে 20 লাখ টাকা। এত টাকা! আব্দুলের চোখে জল চলে এলো। সে জীবনের এত টাকা আগে কখনো দেখেনি। তার মাথা যেন কাজ করছিল না। রমেশ, এটা কি? রমেশ আবেগপ্লুত কণ্ঠে বলল, ভাই, তুই আমার জীবন বদলে দিয়েছিস। আমি তোকে এই টাকা ফেরত দিতে এসেছি, কারণ তোর জন্যেই আজ আমি এত বড়লোক হয়েছি। আব্দুলের চোখ বিস্ময়ে ছলছল করছিল। সে কিছুই বুঝতে পারছিল না। আমি কিছুই বুঝতে পারছি না রে রমেশ, বল তো কি হয়েছে? রমেশ গভীরভাবে চোখ বন্ধ করল, যেন অতীতে ফিরে গেল সে। এদিকে আব্দুল নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। তার হৃদয় কাঁপছে, মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গ্রামের লোকেরাও হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। এত বড়লোক রমেশ এত বছর পর কেন তার শৈশবের বন্ধুর বাড়িতে এসেছে? এই 20 লাখ টাকা কেন? কেন রমেশ তাকে এত টাকা দিয়েছে? আব্দুলের কাছে যদি এত টাকা থাকতোই, তাহলে সে কেন এই দরিদ্রতার জীবন যাপন করছে? আব্দুল ধীরে ধীরে বলল, রমেশ, আমি কিছুই বুঝতে পারছি না, কিভাবে আমার জন্য তুই এত বড় লোক হলি? কী ঘটেছিল? রমেশ একটু হাসল, কিন্তু সেই হাসির মধ্যে গভীর আবেগ লুকিয়েছিল। সে আব্দুলের কাঁধে হাত রেখে বলল, তুই সব ভুলে গেছিস ভাই, কিন্তু আমি এক মুহূর্তের জন্য ভুলিনি। আমার আজকের সাফল্যের পেছনে শুধু তুই আব্দুল। গ্রামের সবাই নিঃশব্দে দাঁড়িয়ে শুনছিল। বাতাসে এক ধরনের উত্তেজনা, আবেগ আর কৌতূহল ছড়িয়ে পড়ছিল চারদিকে। প্রায় 20 বছর আগেকার কথা। তখন রমেশ আর আব্দুল দুজনেই ছোট, একসঙ্গে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, একসঙ্গে খেলেছে। তাদের বন্ধুত্ব ছিল অটুট। কিন্তু সময় বদলে যায়। রমেশের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, কিন্তু হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার অভাবে একদিন ওনার মৃত্যু হলো। সেদিন থেকেই রমেশের সংসারে দুর্দশা নেমে আসলো। তার মা সারা দিন মানুষের বাড়িতে কাজ করতেন, আর রমেশ চেষ্টা করত ছোটোখাটো কাজ করে কিছু টাকা আনার, কিন্তু তাতেও সংসার চলতো না। একদিন রমেশ সিদ্ধান্ত নেয় যে সে শহরে যাবে, সেখানে গিয়ে কিছু কাজ করবে, আর মাকে আর কষ্ট করতে দেবে না। কিন্তু সমস্যা ছিল টাকা। শহরে যেতে হলে কিছু পুঁজির দরকার ছিল, অন্তত বাস ভাড়া আর প্রথম কয়েকদিন বেঁচে থাকার জন্য কিছু অর্থ। কিন্তু কারো কাছে সে টাকা পাচ্ছিল না। গ্রামের লোকেরা সাহায্য করতে পারছিল না। এছাড়াও রমেশের যে আত্মীয় স্বজনরা ছিল, তারা ভেবেছিল বাবা মারা গেছে, ছেলে এখন কিভাবে টাকা শোধ করবে। তাই তারাও রমেশকে সাহায্য করতে চাইল না। রমেশ হতাশ হয়ে বসেছিল একটি খেজুর গাছের নিচে। তার মনে হচ্ছিল তার স্বপ্ন ভেঙে পড়বে। জীবনে হয়তো সে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না, কখনো নিজের মাকে সুখের মুখ দেখাতে পারবে না। ঠিক তখনই আব্দুল তার পাশে এসে বসল। কি হয়েছে রমেশ, এত মন খারাপ করে আছিস কেন? রমেশ বলতে লাগলো, আমি শহরে যেতে চাই রে, কিন্তু একটাই প্রবলেম, একটাই সমস্যা, টাকা পাচ্ছি না। আব্দুল একটু চুপ করে থাকলো, তারপর বলল, তুই কি জানিস আমার কিছু টাকা জমানো আছে? রমেশ বলল, কি, কোথায়, কিভাবে? রমেশ জানতো আব্দুলের আর্থিক পরিস্থিতি ভালো নয়, তার পরিবারের পরিস্থিতিও ভালো নয়। সে এই কথা শুনে তাই অবাক হয়ে গেছিল। আব্দুল বলতে লাগলো, আমি কয়েক বছর ধরে কিছু টাকা জমাচ্ছিলাম, সেই টাকাই আমি যত্ন করে রেখে দিয়েছি। রমেশ বলতে লাগলো, কিন্তু ভাই, তোর তো নিজেরও টাকার দরকার, তুই যদি আমাকে এই টাকাগুলো দিয়ে দিস তাহলে তুই কি করবি? আব্দুল বলতে লাগলো, তা ঠিকই, কিন্তু আমার বন্ধু যখন একটা স্বপ্ন দেখছে, আমি তার স্বপ্ন পূরণ করব না, তার স্বপ্নের পাশে থাকবো না, এটা কি হতে পারে? এমনটা বলে আব্দুল নিজের পুরনো টিফিন বাক্সটা নিয়ে আসলো এবং টিফিন বাক্স খুলে তার থেকে 20,000 টাকা বার করলো। আব্দুল রমেশের হাতে 20,000 টাকা তুলে দেওয়ার আগে একবারের জন্য কিচ্ছু চিন্তা করেনি। রমেশ হতবাক হয়ে গেল।
আব্দুল, এটা তুই আমাকে দিচ্ছিস? এত বড় উপকার করছিস তুই আমাকে। আব্দুল বলতে লাগলো, উপকার নয় বন্ধু, তুই যদি সফল হোস সেটাই আমার কাছে অনেক বড় আনন্দের, কারণ তুই আমার সব থেকে প্রিয় বন্ধু। রমেশ তখন কেঁদে ফেলল। সে টাকা নিয়ে আব্দুলকে জড়িয়ে ধরল আর তারপর নিজের মাকে নিয়ে পরের দিন শহরের পথে রওনা দিল। শহরে এসে রমেশ বুঝল জীবন তত সহজ নয়। প্রথম প্রথম অনেক কষ্ট করল সে, কিন্তু সে হাল ছাড়েনি। সে ছোট্ট একটা খাওয়ারের দোকান শুরু করলো। প্রথম দিকে তার বিক্রি হতো না খুব একটা, কিন্তু সে ধৈর্য ধরে নিজের কাজ করে গেল। একদিন তার দোকানে এক ধনী ব্যক্তি আসলো। ওনার রমেশের খাবারের স্বাদ এত ভালো লেগেছিল যে উনি রমেশকে শহরের বড় মার্কেটে একটি দোকান খুলে দেওয়ার জন্য সাহায্য করলেন। এরপর রমেশ আর পেছনে ফিরে তাকায়নি। দোকানের থেকে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট থেকে চেইন বিজনেস, একের পর এক সাফল্য আসতে লাগলো তার পায়ের কাছে। আজ তার শহরে 3টে বড় রেস্টুরেন্ট আর 4টি শহরের বাইরে সেই রেস্টুরেন্টের শাখা রয়েছে। শহরের সেরা কোটিপতিদের মধ্যে সে এখন একজন হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও সে নিজের অতীতকে ভোলেনি। সে প্রতিদিন মনে করত যদি আব্দুল তাকে 20,000 টাকা দিয়ে সাহায্য না করত তাহলে আজকে সে এই জায়গায় কখনো পৌঁছাতে পারত না। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, একদিন আমি আমার বন্ধুর কাছে যাব, আমি তাকে তার ঋণ শোধ করব। রমেশ আব্দুলকে কথা বলছিল এবং নিজের চোখের জল মুছছিল। তারপর আব্দুলের দিকে সে এক দৃষ্টে তাকিয়ে রইল। ভাই, তুই জানিস আমি প্রতিদিন ভাবতাম আমি কবে তোকে খুঁজে পাবো। আব্দুলের চোখেও জল ভরে আসলো। সে কিছু বলতে পারল না, শুধু তার বন্ধুর কথা শুনছিল। রমেশ বলতে লাগলো, আজ আমি এখানে এসেছি শুধু তোকে ধন্যবাদ জানানোর জন্য। তোকে এই 20 লাখ টাকা দিতে এসেছি, কারণ তুই আমার জীবন বদলে দিয়েছিলিস। আব্দুল কিছুক্ষণ চুপ করেছিল, তারপর আস্তে আস্তে মাথা নেড়ে বলল, রমেশ, আমি তোকে বন্ধু ভেবে টাকা দিয়েছিলাম। বন্ধুর ঋণ টাকা দিয়ে শোধ করা যায় না। গ্রামের লোকজন স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না এত গরিব হয়েও আব্দুল 20 লাখ টাকা নিতে চাইছে না। রমেশ হতবাক হয়ে গেল। কিন্তু আব্দুল, তুই তো কষ্টে আছিস, তোদের অবস্থা ভালো নয়, তুই এই টাকাটা নে। আব্দুল মৃদু হেসে বলল, আমার আল্লাহ আছেন, তিনি আমাকে যা দেওয়ার দেবেন। আমি টাকার জন্য বন্ধুত্ব করিনি। এই কথা শুনে রমেশের চোখ ছলছল করে উঠল। সে একবার আব্দুলকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাই, তুই সত্যিকারের বন্ধু, তোর মতো মানুষ এই পৃথিবীতে খুব কম আছে। রমেশ বুঝতে পারল আব্দুল টাকা নেবে না। তখন সে অন্য একটা সিদ্ধান্ত নিল। ভাই, তুই তো টাকা নিতে চাস না, কিন্তু আমি তোকে একটা প্রস্তাব দেব। আমার এই প্রস্তাব অন্তত তুই স্বীকার কর, তা না হলে যে আমি এই জীবনে শান্তি পাবো না। আব্দুল বলল, আচ্ছা ঠিক আছে, বল তুই কি বলতে চাস। তখনই রমেশ বলল, ভাই, আমার অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের মধ্যে তুই একটি রেস্টুরেন্টের ম্যানেজার হ। তোকে যে আমার কোম্পানিতে অনেক প্রয়োজন রে। আব্দুল হতবাক হয়ে গেল, কিন্তু আমি তো এই সমস্ত কাজ কিছুই জানি না। রমেশ বলল, আব্দুল, তুই তো সততার প্রতিমূর্তি। আমার কোম্পানির জন্য এমন একজন বিশ্বস্ত মানুষই আমার দরকার। গ্রামের লোকজন আনন্দে চিৎকার করে উঠল। এভাবে দরিদ্র আব্দুল একদিন এমন ভালো জীবন পাবে এটা কেউ ভাবতেই পারছিল না। আব্দুলের স্ত্রী, ছেলে মেয়ে সকলেই এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। আব্দুলের স্ত্রীর চোখ থেকে অনবরত অশ্রুধারা ঝরে পড়ছিল। সেদিন রাতে রমেশ আব্দুলের বাড়িতেই থাকলো। আব্দুলের স্ত্রী তাকে তার সাধ্যমতো রান্না করে খাওয়ালেন এবং পরদিন সকালে রমেশ আব্দুল ও তার পরিবারকে নিয়ে শহরের পথে রওনা দিল। শহরে গিয়ে রমেশ আব্দুলকে একটি বিশাল বাড়িতে থাকার ব্যবস্থা করে দিল এবং তাকে তার একটি রেস্টুরেন্টের ম্যানেজার বানিয়ে দিল। এদিকে গ্রামের সেই পরিবেশে চায়ের দোকানে বসে থাকা কয়েকজন মানুষ নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। রমেশ আর আব্দুলের এই কাহিনী শুনে সকলেই হতবাক হয়ে গেছিল। এমন বন্ধুত্ব, এমন আত্মত্যাগ, এমন মহানুভবতা বাস্তবে খুব কম দেখা যায়।
আব্দুল কিছুতেই সেই 20 লাখ টাকা নিতে রাজি হয়নি, কিন্তু রমেশ তাকে নিজের কোম্পানির ম্যানেজার বানানোর সিদ্ধান্ত নিয়ে একটি বড় কাজ করেছিল। এই খবর ছড়িয়ে পড়াতে সকলেই তাদের দুজনের বন্ধুত্বের উদাহরণ দিতে শুরু করলো। কেউ কেউ বলছিল এত বড় লোক হয়েও রমেশ তার শৈশবের বন্ধুকে ভোলেনি। আব্দুলের মতো সৎ লোকের কপালে এমন সৌভাগ্য অবশ্যই জোটে। কিন্তু শহরে যাওয়ার পরও আব্দুল মনে মনে একটা কথাই ভাবত, আমি কি পারবো এত বড় রেস্টুরেন্ট সামলাতে? এটা আর আব্দুলের কাছে হয়তো সহজ ব্যাপার ছিল না, কারণ সে গ্রামে ছিল এত বছর, গ্রামের জীবনযাত্রার সঙ্গে সে অভ্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু তবুও সে হার মানেনি। এদিকে রমেশ সব সময় আব্দুলকে বুঝিয়ে বলতো, আব্দুল তুই পারবি, তুই অবশ্যই পারবি, কারণ তুই একজন সৎ মানুষ, একজন পরিশ্রমী মানুষ। ব্যবসায় নিয়ম না জানলে কিচ্ছু আসে যায় না, আমি তোকে সব শিখিয়ে দেব। আব্দুল আস্তে আস্তে রমেশের সঙ্গে থেকে থেকে ব্যবসায়ের সমস্ত কিছু শিখতে শুরু করলো। এদিকে রমেশ আব্দুলের ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করে দিল। আব্দুলের স্ত্রী প্রথমে এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে গেছিল। সে একদিন আব্দুলকে বলতে লাগলো, তোমার বন্ধুর এত বড় মন, সে আমাদের জন্য এত কিছু করছে। আব্দুল মৃদু হাসল। বন্ধুত্বের ঋণ টাকায় মাপা যায় না, আমি আজ সেটা বুঝতে পারলাম। বন্ধুরা, রমেশ আর আব্দুলের বন্ধুত্ব শুধু এক ব্যক্তিগত সম্পর্ক ছিল না, এটি ছিল ধর্ম বর্ণের ঊর্ধ্বে এক নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। তারা একে অপরের পাশে দাঁড়িয়েছিল কঠিন সময়গুলোতে, এবং তাদের এই সম্পর্ক শুধুই অর্থ বা সাহায্যের বিনিময় ছিল না, এটি ছিল এক চিরন্তন বন্ধুত্বের প্রতিচ্ছবি। আব্দুল যে একসময় নিজের পরিবার নিয়ে দুমুঠো খাওয়ারের জন্য সংঘর্ষ করছিল, আজ সে শুধু স্বাবলম্বী নয়, বরং শহরের অন্যতম সফল ব্যবসায়ী হয়েছিল। রমেশের মতো একজন সত্যিকারের বন্ধুকে পাশে পেয়েছিল, সে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পেরেছিল। আর রমেশ, সে শুধু একজন সফল ব্যবসায়ী নয়, একজন প্রকৃত মানুষও, যে তার বন্ধুর ছোট্ট একটি সাহায্যকে ভুলে যায়নি, বরং সেই বন্ধুর জীবন বদলে দেওয়ার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছে। বন্ধুরা, এই গল্প আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে। এই গল্প আমাদের শেখায় সততা আর ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। সত্যিকারের বন্ধুত্ব কখনো লেনদেনের সম্পর্ক নয়। এই কাহিনী আমাদের শেখায় একটি ছোট্ট ভালো কাজও একদিন বিশাল প্রতিদান এনে দিতে পারে। মানুষের আসল পরিচয় তার ধর্ম নয়, বরং তার কাজে। গ্রামের লোকেরা আজও এই গল্প বলে। আব্দুল আর রমেশের বন্ধুত্ব তাদের হৃদয়ে একটি চিরন্তন উদাহরণ হয়ে রয়েছে। তারা প্রমাণ করেছে বন্ধুত্বের আসল মূল্য শুধু অর্থ বা প্রতিদানে নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা এবং একে অপরের পাশে দাঁড়ানোয় লুকিয়ে আছে। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন আমাদেরও কি জাতি, ধর্ম, বর্ণের এই ভেদাভেদ ভুলে বন্ধুত্বের বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করা উচিত নয়? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এই কাহিনীগুলো কাউকে দুঃখ দেওয়ার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন। সমাজ সংস্কারের উদ্দেশ্যেই আমাদের এই কাহিনীগুলো রচনা করা হয় এবং প্রকাশ করা হয়। তবুও যদি আমার কোনো দর্শক বন্ধু কাহিনীর কোনো অংশ খারাপ লেগে থাকে, তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।